হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো এসইও ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 23 হোয়াট ইজ ক্রল বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ এসইও ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 23 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা কি। তখন আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তুমি আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে আমি তোমার সাথে আগে ভিডিওগুলোতে এসইও ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 22 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তার প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার পর একটু নিচ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে যে কিভাবে আমরা আমাদের ই-কমার্স সাইট বা ই-কমার্স চিত্র তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি সেই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার পর একটা আমার প্লেলিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, এলিমেটর, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লেলিস্ট কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এই এসইও ক্লাস 23 এর মধ্যে যে কিভাবে আমরা ক্রল বাজেটটা অপটিমাইজ করতে পারি, অপটিমাইজেশন করতে পারি সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমাদের এই ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা করার আগে আমাদের প্রথমে জানতে হবে এই ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা আমরা কেন করি, বিষয়টা আমরা কি, এই বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে। এখন আমার এই ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা আমরা কেন করি, এখন আমার এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে ক্রল বাজেট অপটিমাইজেশন আর কি সিবিও। এখন এই যে আমাদের ক্রল বাজেট অপটিমাইজেশনকে আমি একটু সংক্ষেপে বলতে চাই সিবিও। এখন এই সিবিও এর ফুল মিনিংটাই কিন্তু এই ক্রল বাজেট অপটিমাইজেশন। এখন ক্রল বাজেট অপটিমাইজেশন আর কি সিবিও হলো সার্চ ইঞ্জিনের ক্রল বাজেট সঠিকভাবে ব্যবহার করার কৌশল, যাতে সার্চ ইঞ্জিন যেমন গুগল আপনার গুরুত্বপূর্ণ নতুন কন্টেন্ট দ্রুত ক্রল ও ইন্ডেক্স করতে পারে। তো এই বিষয়টা আমরা পরে কি বুঝলাম যে এই আমাদের ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা কি, যে আমাদের সার্চ ইঞ্জিনে, তো সার্চ ইঞ্জিনে বিভিন্ন সার্চ ইঞ্জিন থাকতে পারে, যে সার্চ ইঞ্জিনে ক্রল বাজেট সঠিকভাবে ব্যবহার করার একটা কৌশল, তো যাতে কি সার্চ ইঞ্জিন যেমন গুগল আপনার গুরুত্বপূর্ণ নতুন কন্টেন্ট দ্রুত ক্রল ও আমাদের কি ইন্ডেক্স করতে পারি। তো এই বিষয়টা আমরা পরে বুঝলাম যে ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা কি। তারপর আমাদের জানতে হবে যে ক্রল বাজেটের বিষয়টা আমাদের কি। তো এখন আমাদের এই ক্রল বাজেটের বিষয়টা এখন কি, আমরা তো ক্রল বাজেট অপটিমাইজের বিষয়টা যে করতে হয় এটা আমরা জানলাম। এখন ক্রল বাজেটটা কি এটা আমাদের জানতে হবে। যে ক্রল বাজেট বলতে বোঝায় যে সার্চ ইঞ্জিন বট যেমন গুগল বট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটের কতগুলো পৃষ্ঠাকে ক্রল করবে, তারপরে এই দুটি বিষয়ের উপর নির্ভর করে। তো এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে, কোন বিষয়গুলোর উপর নির্ভর করে, এক নম্বরে দেওয়া আছে যে ক্রল রেট লিমিট, গুগল বট আপনার সাইটকে কতবার ক্রল করতে পারবে যাতে সার্ভার লোড না বাড়ে। তারপর দেওয়া আছে যে ক্রল ডিমান্ড, যে গুগল বট কতটুকু আগ্রহে আপনার ওয়েবসাইট ক্রল করতে। এই দুটো বিষয় পরে আমরা কি বুঝলাম, দেখো এই দুইটা বিষয় আমাদের বলছে যে ক্রল রেট লিমিটের বিষয়টা কি বলছে, গুগল বট আপনার সাইটে কতবার ক্রল করতে পারে যাতে সার্ভার লোড না বাড়ে। তো এই বিষয়টা আমাদের কি বলছে এটা আমি একটু বোঝানোর জন্য, তো আমার এখানে josimonline.com নামে আমার কিন্তু এখানে একটা আমাদের ই-কমার্স ওয়েবসাইট আছে। এখন তোমাদের যে ওয়েবসাইটটা থাকবে, এখন আমাদের ধরো এই যে ওয়েবসাইটটা আছে, এখন আমাদের বিভিন্ন টাইপের কিন্তু ওয়েবসাইট থাকে। এখন আমাদের যে ওয়েবসাইটটা থাকে এটা কিন্তু একটা কোনো না কোনো কিন্তু একটা হোস্টিং এর মধ্যে কিন্তু এটা আমাদের এই ওয়েবসাইটটা হোস্ট করা আছে, মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু কোনো না কোনো একটা হোস্টিং সার্ভারের মধ্যে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করা আছে। সেক্ষেত্রে আমাদের যে হোস্ট করা আছে আমাদের ওয়েবসাইটটা কোনো একটা হোস্টিং সার্ভারের মধ্যে যে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করা আছে, সেক্ষেত্রে আমাদের এই আমাদের ওই যে হোস্টিং সার্ভার থাকবে তার মধ্যে কিন্তু একটা ডিএনএস সার্ভার থাকে। এখন আমাদের হোস্টিং সার্ভারের মধ্যে যে ডিএনএস সার্ভারটা থাকবে, তো সেই ডিএনএস সার্ভার কি করে যে একটা রিকোয়েস্ট পাঠায়, একটা রিকোয়েস্ট পাঠায়। তো রিকোয়েস্ট আমাদের যে পাঠায় এটা কিভাবে পাঠায় এটা কিন্তু আমি তোমার সাথে এর আগে একটা ভিডিওতে যে লগ ফাইল অ্যানালাইসিসের কিন্তু একটা ভিডিওতে তোমার সাথে এই যে রিকোয়েস্টটা যে কিভাবে পাঠায় এটা কিন্তু আমি তোমার সাথে আমাদের ডিটেলস শেয়ার করছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখে চাইলে বুঝতে পারো বিষয়টা। তাই আমাদের যে ডিএনএস এই যে হোস্টিং সার্ভারের মধ্যে যে একটা ডিএনএস সার্ভার যে থাকে তারা যে আমাদের একটা কি রিকোয়েস্ট পাঠায়, একটা ক্রল রিকোয়েস্ট পাঠায়। তো এই যে তারা আমাদের ওয়েবসাইটটা ক্রল করার জন্য একটা ক্রল রিকোয়েস্ট পাঠায়। তো রিকোয়েস্টটা পাঠানোর পর কি করে যে আমাদের যে গুগল না আমাদের যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে, যে সার্চ ইঞ্জিনের যে ক্রলার থাকবে তারা কি করে যে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করে।
এখন তারা যে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করে, তো তারা আমাদের যে ওয়েবসাইটটা ক্রলিং করে সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই যে বিষয়টা আমরা বলছি যে ক্রল রেট লিমিট, যে আমাদের যদি ক্রল রেট লিমিটের বিষয়টা সেট করা থাকে সেই ক্ষেত্রে কি করে যে একটা ক্রল রেট লিমিট, যে আমাদের সার্চ ইঞ্জিনের ক্রলার যে আমাদের ওয়েবসাইটটা ক্রল করবে তো একটা লিমিট থাকে না ক্রলের, যে আমাদের ক্রল রেট লিমিটের বিষয়টা করা থাকলে যে একটা বিষয় আমাদের থাকে যে পার্টিকুলার অনুসারে কিন্তু আমাদের ক্রল হয়, যে আমাদের একটা পার্টিকুলার টাইম থাকে। যদি ক্রল লিমিটের বিষয়টা আমরা করি, এখন আমাদের এই ক্রল রেট লিমিটের বিষয়টা করলে যে আমাদের একটা পার্টিকুলার থাকে, একটা পার্টিকুলার টাইম থাকে, তো সেই টাইমে পার্টিকুলার টাইমটা যে থাকে, যে তারা যে আমাদের সার্চ ইঞ্জিনের বট যে আমাদের ওয়েবসাইটে ক্রলিং করবে এর তো একটা টাইম থাকবে না, সেই পার্টিকুলার টাইমের মধ্যে আমাদের একটা সময় দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে। তো সেই পার্টিকুলার টাইম অনুযায়ী কি করা থাকে, পার্টিকুলার টাইম অনুযায়ী যে আমাদের সার্চ ইঞ্জিনে যেই বট আমাদের ওয়েবসাইটে ক্রলিং করে, তো এই যে ক্রলিং এর বিষয়টা যে করতেছে না পার্টিকুলার টাইম অনুযায়ী, এটাই হচ্ছে যে ক্রল রেট লিমিট, যেটা লিমিট থাকবে এই পার্টিকুলার টাইমের মধ্যে, যে সেই টাইম অনুযায়ী কিন্তু কি করবে যে সার্চ ইঞ্জিনের বট আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করবে। তো এটা হচ্ছে যে ক্রল রেট লিমিটের বিষয়টা কাজটা করে। আর আমরা যদি ক্রল রেট লিমিটের বিষয়টা কাজটা আমরা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে সার্ভার কিন্তু আমাদের বেশি আমাদের লোড হয় না কিন্তু। তো এই বিষয়টা আমাদের এখানে আমরা করছে যে এই বিষয়টা, তো এটা আমাদের হচ্ছে এই বিষয়টা এখানে কাজটা করে। আর আমরা তো এখানে বললাম যে গুগল বট আপনার সাইটকে কতবার কল করতে পারে যাতে সার্ভার লোড না পারে, এই যে এটা হচ্ছে এই ক্রল রেট লিমিটের বিষয়টা এখানে বলছি। তারপর আমাদের ক্রল রেট লিমিটের পর এখানে কি বলছে যে ক্রল ডিম্যান্ড। এখন ক্রল ডিম্যান্ডের বিষয়টা এখানে কি বলছে যে গুগল বট কতটুকু আগ্রহী আপনার ওয়েবসাইটে ক্রল করতে। এখন আমাদের এই যে বিষয়টা এখানে বললো এটা আমাদের কি বলছে যে আমাদের যে ওয়েবসাইটে যে আছে, এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ধরো আমাদের এখানে 100টা পেজ দেওয়া আছে। এখন আমাদের কি করলো যে সার্চ ইঞ্জিনের বট এসে কি করলো আমাদের ওয়েবসাইটটা তারা যে ক্রলিং করলো, এখন তারা ক্রলিং করলো কি ধর আমি এখানে আগ্রহী, মানে আমি ধরো জানি যে আমাদের সার্চ ইঞ্জিনের বট যেন আমাদের যে 100টা পেজ আছে, 100টা পেজ আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, সেগুলো সব পেজগুলো যেন সার্চ ইঞ্জিনের বট ক্রলিং করে। কিন্তু সার্চ ইঞ্জিনের বট এসে কি করলো যে তারা শুধু আমাদের ওয়েবসাইটের মধ্যে 90টা পেজ ক্রলিং করলো, আর বাকি 10টা পেজ তারা ক্রলিং করলো না। তো তারা যে 90টা পেজ কলিং করলো, বাকি 10টা পেজ কলিং করলো না। এখন এটা জানার পর তারপর আমরা ধর আমি চাই যে এই সার্চ ইঞ্জিনের বট যেন আমাদের বাকি 10টা পেজ যেন ক্রলিং করে। তো এখন সেক্ষেত্রে যে তারা আমাদের এই পেজগুলো ক্রলিং করবে, তো সেক্ষেত্রে তাদের কাছে তো একটা রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদের। তো সেক্ষেত্রে সেই রিকোয়েস্ট আমাদের পাঠাবো, সেটা আমি চাই গুগলের সার্চ কনসোল থেকে রিকোয়েস্ট আমরা পাঠাতে পারি তাদের কাছে। এখন যে আমরা গুগল সার্চ কনসোল থেকে তাদের কাছে রিকোয়েস্টটা পাঠাতে পারি কিভাবে, এখন আমি এই গুগল সার্চ কনসোলে আসার পর এখন আমার যেহেতু HTML ট্যাগের বিষয়টা আমার এই গুগল সার্চ কনসোলে ভেরিফাই করা আছে, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দেখাইতেছে তোমরা HTML ট্যাগটা ভেরিফাই করলে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে তোমরা এই যে এরকম পারফরমেন্স অপশনে যে দিকে আসার পর তোমরা এই যে উপরে যে এই যে ইন্সপেক্ট একটা ইউআরএল এর অপশন দেওয়া আছে, এখানে আমরা কি করবো যে আমাদের ইউআরএলটা দিতে হবে, যে আমাদের 100টা পেজের মধ্যে 90টা পেজ যে সার্চ ইঞ্জিন বট কলিং করছে আর বাকি 10টা পেজ যে কলিং করলো না, এই 10টা পেজের মধ্যে ধরো আমার একটা পেজ ধরো কি নিউ অ্যারাইভেল, ধরো এই পেজটার মধ্যে ক্লিক করলাম। এখন নিউ অ্যারাইভেল যে পেজটা আছে তারা কি করলো সার্চ ইঞ্জিনের বট আমাদের এই নিউ অ্যারাইভেল আমাদের এই পেজটা কি করলো না, যে কলিং করলো না। তো এখন সার্চ ইঞ্জিনের বট যে আমাদের এই যে নিউ অ্যারাইভেল পেজটা কলিং করলো না, এই যে এই 10টা পেজের মধ্যে তারা এই নিউ অ্যারাইভেল পেজটা কলিং করলো। এখন কি করবো আমরা, এই তাদের কাছে তো একটা রিকোয়েস্ট পাঠাতে হবে যারা তারা এই পেজটা ক্রলিং করে, পেজগুলো ক্রলিং করে। তো সেক্ষেত্রে আমরা এই যে আমাদের এই পেজটার মধ্যে ঢুকার পরে ইউআরএলটা কপি করে আমরা এই যে এখানে ইন্সপেক্ট ইউআরএল এর মধ্যে ইউআরএলটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এন্টার প্রেস করবো। এখন এন্টার প্রেস করার পরে যে আমাদের রিটার্ভিং ডাটা ইন গুগল যে ইন্ডেক্সিং এরকম অপশন এই যে চলে আসলো বিষয়টা। ব্যাস এখন যখন আমি এই যে ইউআরএলটা দেওয়ার পরে কিন্তু এই যে ইউআরএল ইন্সপেকশন অপশনের মধ্যে এরকম চলে আসছে। আসার পর এখন আমরা আমাদের এই যে এখানে নিউ অ্যারাইভেল নামে পেজটা আছে, এটা ধরো কি করলো না, সার্চ ইঞ্জিন বট ক্রলিং করলো না। এখন এটা তাদের ক্রলিং করানোর জন্য সেক্ষেত্রে আমরা তো রিকোয়েস্ট পাঠাতে হবে, সেক্ষেত্রে আমরা ইউআরএলটা দিলাম পেজে। ইউআরএলটা দেওয়ার পর এখন তাদের কাছে একটা আমরা কি করবো, রিকোয়েস্ট আমরা ইন্ডেক্সিং করবো। তো তাদের কাছে আমরা রিকোয়েস্টটা পাঠাবো, ইন্ডেক্সিং করবো। সেক্ষেত্রে মিশন আমাদের করার জন্য এই আমাদের এখানে যখন ইউআরএলটা দিলাম, দেওয়ার পর এরকম অপশন আসার পর আমরা এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং অপশন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। যদি আমি রিকোয়েস্ট ইন্ডেক্সিং অপশন এখানে ক্লিক করি, দেখেন এই জায়গায় আমি যখন ক্লিক করবো, ক্লিক করে কিন্তু আমাদের এই যে রিকোয়েস্টটা থাকবে, এই রিকোয়েস্টটা কি হয়ে যাবে, ইন্ডেক্সিং হয়ে যাবে। তো এটা আমাদের মূলত এই বিষয়টা আমাদের এখানে বুঝাইছে যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর বিষয়টা। তো এখন আমরা এটা জানলাম যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর বিষয়টা কি কাজটা করে। এখন এই যে এইভাবে চাইলে আমরা কি করতে পারি, যে আমাদের এই যে এই ক্রল ডিমান্ডের বিষয়টা এই কাজটা করে। যারা আমাদের পেজের মধ্যে 100টা আমাদের ওয়েবসাইটে 100টা পেজ থাকলো, এখন এর মধ্যে আমাদের সার্চ ইঞ্জিন বট কি করলো, 90টা পেজ ক্রলিং করলো আর বাকি 10টা পেজ ক্রলিং করলো না। এখন তারা যেন এটা ক্রলিং করে তাদের কাছে রিকোয়েস্ট পাঠানোর জন্য এটা আমরা গুগল সার্চ কনসোল থেকে যেভাবে এসে যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে আমরা চাইলে
আমাদের যে সার্চ ইঞ্জিনের বটদের কাছে আমরা একটা রিকোয়েস্ট পাঠাতে পারি যেন তারা আমাদের এই যেভাবে বাকি 10টা পেজ ইউআরএল দিয়ে এভাবে তোমরা রিকোয়েস্ট পাঠাবে যেন তারা এই পেজগুলা সার্চ ইঞ্জিনের বটটা ক্রলিং করে। তো এটা হচ্ছে বিষয়টা, এই মূলত বিষয়টা আমাদের কাজটা করে। তো আমরা এটা জানলাম এটা কি কাজ করে, যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ যে আমাদের এই ক্রল ডিমান্ডের বিষয়টা, যে এটা আমরা জানলাম যে আমাদের গুগল বট ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিন তো বট হতে পারে। তো গুগল বট কতটুকু আগ্রহ আপনার ওয়েবসাইটে ক্রল করতে। এখন আমরা আমাদের এই বিষয়গুলো আমরা এখন জানলাম, জানার পর এখন বিষয়গুলো কি আমি যে আরেকটু ক্লিয়ার ভাবে বিষয়টা জানতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের গুগলের চ্যাট জিপিটি দেখে যদি আমি একটু সার্চ দিই যে আমরা কি আমরা হোয়াট ইজ যে ক্রল কি আমাদের হোয়াট ইজ ক্রল রেট লিমিট, ব্যাস। এখন তো আমরা এটা লিখে সার্চ দিই তাহলে তো লেখাটা আমাদের ইংলিশে চলে আসবে। তাহলে বাংলা জানার জন্য হোয়াট ইজ ক্রল রেট লিমিট আমরা বাংলা লিখে সার্চ দিলে লেখাটা আমাদের বাংলায় চলে আসবে, ব্যাস। লেখার পরে যে ক্রল রেট লিমিটের বিষয় রেখে এখন এটা বাংলায় চলে আসলো। আসার পরে এখন আমরা একটু পড়ি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তাই তোমার বিষয় না বুঝে তোমরা যে এই গুগল চ্যাট জিপিটিতে সার্চ দিলে এখানে কেন আমার ক্লিয়ার হচ্ছে পড়লে আমাদের ক্রল রেট লিমিট বা ক্রল এই যে রেট লিমিট হলো একটি সিস্টেম যা সার্চ ইঞ্জিন যেমন গুগল বা ওয়েব ক্রলের নির্ধারিত সময়ের মধ্যে একটি সাইটের কতবার বা কত পেজ অ্যাক্সেস করতে পারে তা নিয়ন্ত্রণ করে। এটি সাইটের সার্ভারের উপর অতি চাপ না ফেলার জন্য করা হয় যাতে সার্ভার ঠিকমতো কাজ করতে পারে এবং সাইটের অন্যান্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো থাকে। তারপর আমাদের এই যে আমাদের সাধারণতভাবে এই ওয়েব ক্রলার একটি নির্দিষ্ট রেট যেমন প্রতি সেকেন্ড একাধিক পেজ অনুসরণ করে একটি সাইট ক্রল করে। যদি ক্রলার খুব দ্রুত পেজগুলি অ্যাক্সেস করতে শুরু করে তবে সার্ভারে বেশি লোড পড়তে পারে, যার এখানে লেখছে কি যে যার ফলে সাইটের পারফরমেন্স খারাপ হতে পারে। তারপর লেখছে যে তাই ক্রল রেট লিমিট সেট করা হয় যাতে সার্ভারের অতিরিক্ত চাপ না পড়ে। এখন আমরা জানলাম ক্রল রেট লিমিটের বিষয়টা কি, তোমরা এখানে একটু সার্চ দিয়ে এই বিষয়টা ভালোভাবে জানতে পারো। তারপর আমরা আরেকটা বিষয় জানছি কি যে ক্রল ডিমান্ড। এখানে ক্রল ডিমান্ড কি আমি যদি এখানে লিখে সার্চ দিই যে হোয়াট ইজ ক্রল ডিমান্ড, বাস হোয়াট ইজ যে ক্রল ডিমান্ড। এখন আমরা এখানে লেখা সার্চ দেই হোয়াট ইজ ক্রল ডিমান্ড লেখা সার্চ দেওয়ার পরে এখন আমরা এই যে আমরা এখন বাংলা লিখলে এখানে ক্রল ডিমান্ডের বিষয়টা কি এটা আমাদের বাংলায় লেখাটা চলে আসবে, ব্যাস। আসার পর এখন আমাদের এখানে কি লিখছে যে ক্রল ডিমান্ড হলো একটি ধারণা যা বোঝায় যে একটি ওয়েবসাইটের ওয়েব পেজ কতটা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক তা নির্ধারিত করার প্রক্রিয়া যা সার্চ ইঞ্জিনগুলোর ক্রলার দ্বারা বিবেচিত হয়। এটি মূলত ওয়েব পেজগুলির প্রধান বা চাহিদা সম্পর্কিত একটি মেট্রিক যা সার্চ ইঞ্জিনের জন্য একটি নির্দিষ্ট পেজ কতটা প্রাসঙ্গিক এবং কিভাবে তারা ক্রল করা উচিত তা নির্ধারণ করে। তারপর আমাদের এই যে আরো লেখছে যে ক্রল ডিমান্ড বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টরগুলোকে এই যে তোমরা এইভাবে একটু পড়লে বিষয়টা বুঝতে পারবে, ব্যাস। এখন আমরা যে গুগল চ্যাট জিপিটি থেকে সার্চ দিলে বিষয়গুলো চলে আসে, এই যে এখানে আমরা বিষয়গুলো কি এখন আমরা কিন্তু জানলাম যে ক্রল রেট লিমিট আর ক্রল ডিমান্ডের বিষয়টা কি, এবং আমাদের এই ক্রল বাজেটের বিষয়টা কিন্তু এই দুইটার উপর নির্ভর করে। তারপর আমরা ক্রল রেট লিমিট আর ক্রল ডিমান্ডের বিষয়ে দেখাবো। তারপর আছে কি যে ক্রল স্ট্যাটাস। দেখেন এটা কি আমাদের ক্রলের একটা স্ট্যাটাস। দেখেন এটা আমাদের এখানে আমরা কি বুঝেছে যে ক্রল স্ট্যাটাস এর বাংলা অর্থ হলো যে ক্রল স্ট্যাটাস বা আমরা এখানে ক্লটল স্ট্যাটাস আমরা বলতে পারি। এটি সাধারণত ওয়েব পেজের বা কোনো প্রোগ্রাম বা সার্ভারের বর্তমান অবস্থা বা কাজের অগ্রগতি ব্যবহৃত হয়, তো এখন বোঝাতে ব্যবহৃত হয়। এখানে ক্রল স্ট্যাটাসের বিষয়টা যে এটা তো আমরা জানলাম যে এই ক্রল স্ট্যাটাসের বিষয়টা কি। এখন আমাদের ক্রলের একটা স্ট্যাটাস যে সার্চ ইঞ্জিনে ক্রল যে আমাদের ওয়েবসাইটে ক্রলিং করবে, তো সেটা আমাদের যে স্ট্যাটাসটা যে তারা আমাদের কোন পেজগুলা ক্রলিং করলো, যে তারা আমাদের কি এখানে ক্রলিং করতে পারলো কিনা সঠিকভাবে, সেটা আমরা চাইলে ক্রলের একটা স্ট্যাটাস আমরা দেখতে পারি। এখন এই ক্রলের স্ট্যাটাসটা দেখার জন্য কিন্তু আমরা আমাদের এই যে গুগল সার্চ কনসোলে আসার পর যদি আমি এই যে একটু নিচ দিকে আসি, আসার পর আমি যদি এই যে সেটিংস অপশনে আসলে আমাদের এখান থেকে এই যে আমি একটু নিচ দিকে আসলে এই যে আমাদের ক্রল স্ট্যাটাস এখানে যদি আমরা ওপেন রিপোর্টে ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে আমাদের এই যে দিক থেকে আমাদের ক্রল স্ট্যাটাস গুলো আমরা দেখতে পারি। এখন আমরা যখন আমরা আমাদের এদিকে আসার পরে ক্রল স্ট্যাটাসের মধ্যে তখন আমাদের দেওয়া আছে যে টোটাল ক্রল রিকোয়েস্ট, যে আমাদের টোটাল যে ক্রল রিকোয়েস্ট এখানে কয়টা, এই যে আমাদের এখানে দেখাইতেছে 1.94K
তারপর আমাদের টোটাল ডাউনলোড সাইজ কত দেখাইতেছে, এভারেজ রেসপন্স টাইম কত এখানে দেখাইতেছে বিষয়গুলো। এখন আমরা এই বিষয়গুলো যে আমরা যদি একটু চার্ট আকারে দেখতে আমি দেখতে পারি চাইলে, এখন তো আমরা শুধু এটা দেখাইতেছে চার্ট আকারে, আমি বাকি দুটো দেখার জন্য যদি ক্লিক করে এগুলোর মধ্যে ক্লিক করে চার্ট আকারে দেখাইতেছে। এখন আমাদের এই যে এখানে টোটাল রিকোয়েস্ট কত, এই যে এখানে কিছু তারিখ দেখাইতেছে, কিছু এখানে ডেট দেখাইতেছে। এখন আমরা এই যে যেটার উপর কাজটা রাখবো যে এত আমাদের তারিখে, এত তারিখে আমাদের কি যে টোটাল ক্রল রিকোয়েস্ট কয়টা, টোটাল ডাউনলোড সাইজ কত, তারপর আমাদের এভারেজ রেসপন্স টাইম কত, এগুলো আমি চাইলে দেখতে পারি যে আমি যেই এই ডেটের উপর কাজটা রাখবো এগুলো কিন্তু আমি দেখতে পারি চার্ট আকারে। এই যে এগুলো আমরা এরকম ভাবে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। আবার ক্লিক করে যে চলে গেল বিষয়গুলো, এটা হচ্ছে বিষয়টা বোঝায়। তারপর আমাদের এই যে হোস্ট স্ট্যাটাস, এই যে হোস্ট স্ট্যাটাস দেখাইতেছে। তারপরে বাই রেসপন্সের মধ্যে এই যে ওকে, যে আমাদের ওয়েবসাইট যে সার্চ ইঞ্জিনের বট ক্রলিং করছে এটা আমাদের ওকে, এখন কত পার্সেন্ট ওকে, এটা আমাদের এখানে আমরা এই যে 96% ওকে, আর বাকি যে আমাদের পার্সেন্ট আছে, বাকি যে 4% আছে এগুলো এই যে কি কি প্রবলেম গুলো দেখাইতেছে। মুভ পার্মানেন্টলি 301 এই যে প্রবলেম কি 3%, আর নট ফাউন্ড এই যে নট ফাউন্ড 404 এখানে এটা হচ্ছে যে আমাদের এই যে দেখাইতেছে কত, এই যে 1%। তারপরে পেজ এখানে দেওয়া আছে কি যে 404 নট ফাউন্ড, এটা হচ্ছে যে 1%, আর পেজ এই যে কোড নট বি রিচ এটা 1%, আর সার্ভার এরর 5xx এরর গুলো এগুলো 1%, এগুলো আমাদের দেখাইতেছে যে বাই রেসপন্সের মধ্যে। এখন আমরা যদি এখানে আরো দেখতে চাই তা আমরা এই যে সব এই যে আমাদের রো পার পেজ, এখন এখানে আমি এখানে যত দেখাই দিব আর থাকলে সেগুলো শো করবে। এখন আমাদের যে আর নাই সেক্ষেত্রে এখানে দেখাইতেছে, সেক্ষেত্রে আমরা এগুলো তো আমরা দেখলাম। এখন আমাদের এই যে বিভিন্ন এররের বিষয়গুলো এই 301 আমাদের 404 5xx এরর, তো এগুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলে আসলে এর আগে ভিডিওতে যে 5xx যে এরর গুলা, তারপরে 5xx কি যে সার্ভার টাইপের যে এরর গুলা, তারপরে এই যে 3xx রিডাইরেকশন টাইপের এরর, তারপরে এই যে আমাদের 403 ফরওয়ার্ডিং এরর, তারপরে 404 ব্রোকেন পেজ এরর, যে 5xx 3xx এগুলো যে 4xx এরর, এগুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওগুলো তোমরা আমার চ্যানেল থেকে দেখতে পারো। এটা হচ্ছে যে আমাদের বিষয়টা কাজটা করে এই যে বিষয়গুলো। এখন আমরা এই যে বিষয়গুলো যে ক্রল স্ট্যাটাস থেকে কিন্তু আমি দেখতে পারি যে বাই রেসপন্সের মধ্যে বাই ফাইল টাইপ। এখন আমাদের ফাইল টাইপের মধ্যে ধর আমাদের এই যে জাভাস্ক্রিপ্টের ফাইল কত পার্সেন্ট, সিএসএস এর ফাইল, এইচটিএমএল ইমেজ, এই যে জেসন এই ফাইলগুলো কত পার্সেন্ট এখানে দেখাইতেছে। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে জাভাস্ক্রিপ্টের ফাইল আমার এখানে বেশি দেখা যাচ্ছে, আমাদের ওয়েবসাইটে যে জাভাস্ক্রিপ্টের ফাইল এখানে বেশি আছে। এখন আমাদের এই জাভাস্ক্রিপ্টের ফাইল যে এখানে বেশি দেখা যাচ্ছে, তা আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটের মধ্যে যেন এইচটিএমএল ফাইল যেন বেশি দেখায়। তো আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে আমাদের ভালোভাবে আমাদের এখানে কল বাজার অপটিমাইজেশন করা থাকলে অবশ্যই এইচটিএমএল ফাইলটা আমাদের এখানে বেশি দেখাবে। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলের যে আমাদের এখানে বেশি পার্সেন্ট দেখাইতেছে, যে এত পার্সেন্ট এগুলো দেখতে পারি আমি চাইলে। তারপরে বাই পারপোসের মধ্যে রিফ্রেশ, যে আমাদের যে এখানে আমাদের যে সার্চ ইঞ্জিনের ক্রলার আমাদের ওয়েবসাইটে ক্রলিং করছে, এখন কত পার্সেন্ট আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ আছে আর কত পার্সেন্ট ডিসকভারি আছে দেখা যায় 6%, আর রিফ্রেশ এই আমাদের এখানে 94%। তারপর আমাদের এখানে বাই গুগল বট টাইপ যে বিভিন্ন বট আমাদের ওয়েবসাইটে যে কত পার্সেন্টে বিষয়গুলো যে দেখাইতেছে তোমরা এখান থেকে দেখতে পারো যে ক্রল স্ট্যাটাস থেকে। এই যে পেজ, এই যে রিসোর্স লোড, তারপর স্মার্টফোন ইমেজ, এগুলো দেখতে পারো তোমরা চাইলে কত পার্সেন্ট কি এগুলো তোমরা এখানে ক্রল স্ট্যাটাস থেকে দেখতে পারো। এখন আমরা একটু আমাদের সেটিংস অপশন আবার আসি। এখন ক্রল স্ট্যাটাসের আগেও কিন্তু একটা অপশন আছে কি লোকে যে robot.txt। এখন আমি ওপেন রিপোর্টে ক্লিক করে এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে যে robot.txt ফাইলটা আমি দেখতে পারি এখান থেকে। এখন এদিকে আসার পর আমাদের ওয়েবসাইটে কিন্তু এই robot.txt একটা ফাইল আছে, ব্যবহার করা আছে, আমি দেখতে পারতেছি। এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে যে robot.txt যে ফাইল ব্যবহার করা আছে দেখার জন্য, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমি যদি এখানে আসি, আসার পর আমি ওয়েবসাইট নামের পাশে আমরা লিখলাম কি robots.txt লিখলাম আমাদের ওয়েবসাইটে যে robot.txt ফাইল ব্যবহার করা আছে, এটা আমরা কিন্তু এখানে আমি দেখতে পারতেছি ওয়েবসাইটে robot.txt ফাইলটা। এই যে আমাদের কোন বিষয়গুলো অ্যালাউ ডিসঅ্যালাউ করা আছে যেগুলো আমি দেখতে পারতেছি চাইলে। তো এখন আমরা যদি আমাদের robot.txt এখানে ক্লিক করি, এখন এখানে ফাইলের মধ্যে ক্লিক করার পর যে ফাইলের মধ্যে এই যে ইরো ওয়ার্নিং দেখাইতেছে। এখন আমাদের এই যে এখানে কি ইরোর এখানে এই যে দেখাইতেছে আমাদের এদিকে। তো এখন ইরোরটা আমাদের এই যে এই ইরোরটা আমাদের এই যে এই robot.txt ফাইলের মধ্যে এখন এই ইরোরটা বলছে সলভ করতে। এখন এটা আমাদের সলভ করলে আর এরকম থাকবে না। তো এটা আমি চাইলে robot.txt থেকে robot.txt ফাইলের বিষয়টা আমি দেখতে পারি। এখন এদিকে হচ্ছে আমাদের এই বিষয়টা করে যে আমাদের আছে যে robot.txt ফাইলটা সেটা আমি দেখতে পারি এখান থেকে। তো এখন এটা হচ্ছে তাহলে আমি দেখলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। তো এখন আমরা জানলাম কি যে আমাদের এর মধ্যে এই যে ক্রল স্ট্যাটাসের বিষয়টা কি কাজটা করে। এখন আমি যেটা আরেকটু ভালোভাবে জানার জন্য আমি যে গুগল চ্যাট জিপিটি থেকে আমরা যদি সার্চ দেই যে হোয়াট ইজ কি ক্রল স্ট্যাটাস, বাস হোয়াট ইজ ক্রল স্ট্যাটাস,
বাংলা লিখলাম, ব্যাস আমাদের ক্রল স্ট্যাটাস কি, এটা কিন্তু আমাদের এই যে বাংলা এই যে লেখাটা চলে আসবে, ব্যাস হোয়াট ইজ ক্রল স্ট্যাটাস বাংলা লেখার পর এখন আমাদের এই ক্রল স্ট্যাটাসের বিষয়গুলো কি এখানে চলে আসছে। এখন আমরা এখানে পড়ি যে ক্রল স্ট্যাটাস বা এই যে ক্রল স্ট্যাটাস হলো একটি এখানে প্রতিবেদন বা অবস্থা যা সার্চ ইঞ্জিনের ক্রলার যেমন গুগল বট একটি ওয়েবসাইটের পেজগুলো কিভাবে ক্রল করছে তার সম্পর্কে তথ্য প্রদান করে। এটি ওয়েবসাইটের সার্ভার থেকে পাওয়া ডেটা ও ক্রলিং কার্যক্রমের ফলাফল সম্পর্কে ধারণা দেয়। তারপর লাগছে ক্রল স্ট্যাটাসের মাধ্যমে আমাদের লেখছে কি যে ওয়েব মাস্টাররা বা সাইট আমাদের লেখছে কি যে অ্যাডমিনিস্ট্রেটররা জানতে পারে সাইটের কোন পেজগুলি সফলভাবে ক্রল হয়েছে, কোন পেজগুলি আমাদের ত্রুটিপূর্ণ বা অপ্রাপ্য এখানে লেখছে কি যে অপ্রাপ্য হয়েছে এবং আরো অন্যান্য সমস্যা বা ত্রুটি সম্পর্কে। তারপরে যে ক্রল স্ট্যাটাসের মধ্যে সাধারণ এই ধরনের তথ্য থাকে, যে কি তথ্যগুলো থাকে এই যে ক্রল সাফল্য ও ক্রল ত্রুটি মধ্যে যে এখানে ক্রল বিলম্ব, ক্রল ডিমান্ড এই যে বিষয়গুলো থাকে এখানে দেখাইতেছে বিষয়গুলো। এগুলো তোমরা একটু পড়লে বুঝতে পারবে এই ক্রল স্ট্যাটাসের বিষয়টা কি। তো এটা আমরা জানলাম যে কিছু ক্রল স্ট্যাটাস মানে হচ্ছে ক্রলের তথ্য, যে এগুলো আমি হচ্ছে ক্রল স্ট্যাটাসের বিষয়টা। তাছাড়া আমরা এখানে পড়ে বুঝলাম ক্রল স্ট্যাটাসের বিষয়টা কি কাজটা করে। তারপর লাগছে আমাদের ক্রল ডিলে। ক্রল ডিলে কি, এখন ক্রল ডিলে বিষয়টা কি আমার এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে আমাদের ক্রল ডিলে বিষয়টা কি কাজটা করে। এখানে ক্রল ডিলে বিষয়টা কি, ক্রল ডিলে হলো একটি নির্দেশনা সার্চ ইঞ্জিন বটকে যেমন গুগল বট, বিং বট ইত্যাদি ওয়েবসাইটের পেজগুলো ক্রল করার মধ্যে একটি বিরতি আর কি যে ডিলে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত robots.txt ফাইলে ব্যবহৃত হয় যেখানে ওয়েবসাইটের মালিকরা বটকে নির্দেশ দেন কতটুকু সময় বিরতি নিতে হবে। তো আমাদের এটা হচ্ছে একটা বিরতি। তো এখন আমাদের এই যে ক্রল ডিলে বিষয়টা আমাদের মূলত ওয়েবসাইট আমাদের মধ্যে এই ক্রল ডিলে বিষয়টা এখানে আমাদের কি বুঝাইছে, এখন এই বিষয়টা আমাদের এখানে এখন আমাদের এই ক্রল ডিলে বিষয়টা মূলত কি বুঝাইছে, যে ক্রল ডিলে বুঝাইছে যে আমাদের একটা পেজ থেকে যে আরেকটা পেজ আর কি আমাদের এখানে এই বিষয়টা আমাদের বুঝেছে যে একটা রিকোয়েস্ট থেকে আরেকটা রিকোয়েস্ট মানে দুইটা রিকোয়েস্টের মধ্যে যে আমাদের যে এখানে বিষয়টা ডিলেটা হবে তো সেটা আমি এই ক্রল ডিলের মাধ্যমে চাই বিষয়টা আমরা এখানে দেখাই দিতে পারি। তো এই বিষয়টা আমাদের ক্রল ডিলে বিষয়টা। এখন ক্রল ডিলে বিষয়টা এটা কিন্তু মূলত আমাদের robots.txt ফাইলের মধ্যে কিন্তু আমরা এই ক্রল ডিলে বিষয়টা আমরা কিন্তু দেখাই দিই যে আমাদের robots.txt ফাইলের মধ্যে। এখন আমাদের এর মধ্যে যে ক্রল ডিলে দেওয়া আছে কত যে 10, এখন 10 মিলিসেকেন্ড দেওয়া আছে, যে এখন 10 মিলিসেকেন্ড দেওয়া আছে কি 10 মিলিসেকেন্ডের মধ্যে যে আমাদের একটা রিকোয়েস্ট থেকে যে আরেকটা রিকোয়েস্ট দুইটা রিকোয়েস্টের মধ্যে যেই বিষয়টা কাজটা হবে তো এটা একটা ডিলে। এটা আমাদের এই যে 10 মিলিসেকেন্ড দেওয়া আছে এখানে এই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূলত এই যে ক্রল ডিলে বিষয়টা, যে এটা আমার যে এখানে একটা রিকোয়েস্ট থেকে আরেকটা রিকোয়েস্টের মধ্যে দুইটা রিকোয়েস্টের মধ্যে যে বিষয়টা এখানে হবে তো এটা এই যে ক্রল ডিলেটা এই যে 10 মিলিসেকেন্ড এখানে এই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। তো এখন এই যে আমাদের যে ক্রল ডিলে বিষয়টা আমি তোমাদের বলতেছি যে ক্রলের যে ডিলেটা যে ক্রলের যে ক্রল যে হবে যে একটা সময়, এখন এই ক্রলের ডিলের বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই আমি যে এখানে আমাদের এই যে আমাদের একটু সার্চ দেই যে গুগল চ্যাট জিপিটি সার্চ দেই যে হোয়াট ইজ ক্রল ডিলে, আমি লেখা সার্চ দিলাম যে হোয়াট ইজ ক্রল ডিলে লেখা আমরা সার্চ দিলে কিন্তু এখানে চলে আসবে হোয়াট ইজ ক্রল ডিলে এই যে আমরা লেখা সার্চ দিলাম, ব্যাস এদের লেখা সার্চ দেওয়ার পর আমি বাংলা লিখলাম, ব্যাস এখন ক্রল ডিলে বিষয়টা কি এটা কিন্তু আমাদের এখানে বাংলায় চলে আসবে। ব্যাস দেখা আমি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করার পরে ক্রল ডিলে বিষয়টা কি চলে আসছে কিন্তু। এখন আমাদের ক্রল ডিলে বা এখানে লেখছে কি যে ক্রল ডিলে বা যে ক্রল ডিলে হলো এমন একটি নির্দেশনা যা সার্চ ইঞ্জিনদের ক্রল দেয় যেমন গুগল বট, বিং বট বলে দেয় একটি ওয়েবসাইটের পেজ স্ক্রল করতে কতক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর লেখছে প্রতি অনুরোধ রিকোয়েস্টের মাঝে। তো এই বিষয়টা আমাদের এখানে বলছে। তারপর বাংলায় সহজভাবে এই যে বিষয়গুলো কি এখানে লেখা আছে ক্রল ডিলে কি, তারপর ক্রল ডিলে কেমন থাকে। এই ক্রল ডিলে এখানে যেমন উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে 5 সেকেন্ড, আমাদের ক্রল ডিলেটা কিন্তু আমাদের মিলি সেকেন্ড আকারে দেওয়া থাকে 5 সেকেন্ড 5 মিলি সেকেন্ড। এখন আমাদের এরকম দেওয়া থাকে যে আমাদের 10 মিলি সেকেন্ড 5 মিলি সেকেন্ড হতে পারে। এখন এগুলো তোমাদের এরকম থাকে যে ক্রল ডিলের বিষয়। তো এখন এই যে আমাদের এখানে দেখাইতেছে যে কিরকম থাকে ক্রল ডিলের বিষয়গুলো যেদিকে কিন্তু দেখাইতেছে। তো ক্রল ডিলে কোথায় সেট হয় যে robots.txt ফাইলের মধ্যে কিন্তু এই যে আমাদের এখানে দেওয়া আছে না এই robots.txt ফাইলের মধ্যে ক্রল ডিলের বিষয়টা সেট হয়। এই যে আমাদের এই বিষয়টা এখানে আমাদের বলছে এই ক্রল ডিলের বিষয়টা, এটা আমরা জানলাম। ব্যাস এখন আমরা হচ্ছে এটা হচ্ছে ক্রল ডিলে বিষয়টা কাজটা করে। তারপর আমরা এই ক্রল ডিলে বিষয়টা তাহলে আমরা এই বিষয়গুলো এখানে জানলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। এখন এই ক্রল ডিলে বিষয়টা জানার পরে এরপর আমাদের নিচে লেখা আছে কি ক্রল বাজেট কি। সহজ ভাষায় ক্রল বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি সার্চ ইঞ্জিন ক্রলার আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ ক্রল অনুসন্ধান ও ডাটা সংগ্রহ করতে পারবে তার সীমা।
গুগল সহজ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোর রিসোর্স যেমন সময়, তারপরে এই যে ব্যান্ডউইথ সীমিত রাখে এবং তারা চায় না কোনো ওয়েবসাইটে অতিরিক্ত ক্রল বা সার্ভারের উপর চাপ সৃষ্টি করুক। এখন আমাদের তারপরে যে বিষয়গুলো আমাদের বলছে, তারপর লাগছে কি যে ক্রল অপটিমাইজ কেন গুরুত্বপূর্ণ। যদি আপনার সাইডে হাজার হাজার পৃষ্ঠা থাকে তাহলে গুগল সব পৃষ্ঠাগুলোতে ক্রল করতে নাও পারে। কম গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো বেশি ক্রল হলে গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো দ্রুত ইন্ডেক্স হওয়ার সুযোগ পায় না। তারপর অপটিমাইজ করলে নতুন আপডেট আমাদের লেখছে কি যে আপডেট কন্টেন্ট দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায়। তারপর লেখছে যে কেন ক্রল বাজার অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ। দ্রুত ইন্ডেক্সিং, যদি আপনার গুরুত্বপূর্ণ পেজগুলো সার্চ ইঞ্জিনের ক্রলারদের কাছে সহজে পৌঁছাতে পারে তাহলে সেগুলো দ্রুত ইন্ডেক্স হবে এবং সার্চ রেজাল্টে দেখানোর সম্ভাবনা বাড়বে। তারপর লেখছে গুরুত্বপূর্ণ ক্রল, বড় ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক সময় অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ পেজ আমাদের ক্রল না হওয়ার সম্ভাবনা থাকে যদি ক্রল বাজেট অপটিমাইজ করা না হয়। তারপর লাগছে রিসোর্স সাশ্রয়। তারপর আমাদের এই যে অপটিমাইজেশন বা কম গুরুত্বপূর্ণ পেজ স্ক্রল করা থেকে বিরত থাকলে সার্চ ইঞ্জিনের রিসোর্স সাশ্রয় হয়, যা আপনার গুরুত্বপূর্ণ কন্টেন্টের উপর তাদের মনোযোগ বাড়তে সাহায্য করে। তারপর লাগছে যে এসইও উন্নতি। তারপর এটা কি লাগছে যে কার্যকর ক্রল বাজেট অপটিমাইজেশন আপনার ওয়েবসাইটের সামগ্রিক এসইও পারফরম্যান্স উন্নতিতে সহায়ক। তো এখন আমাদের এই ক্রল বাজেটের বিষয়টা আমরা যে এখানে এই বিষয়গুলো আমরা পড়লাম, এখন এই ক্রল বাজেটের বিষয়গুলো আমরা এখানে কি বুঝলাম। এখন এই ক্রল বাজেটের যে অপটিমাইজেশনটা আমরা করি এটা আমরা কেন করি, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ক্রল বাজেটের বিষয়টা অপটিমাইজের বিষয়টা করি। এখন এটা আমরা কেন করি, যে ক্রল বাজেট অপটিমাইজেশনে তো আমরা এই যে করি। এখন আমাদের ধরো কি করলো যে গুগলের সার্চ ইঞ্জিনের বর যে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করে, এখন তারা আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করে, এখন তারা কি করলো, তারা আমাদের ওয়েবসাইটে তো বিভিন্ন পেজ পোস্ট বিভিন্ন বিষয় আমরা ক্রলিং করে না, এখন তারা কি করলো যে সার্চ ইঞ্জিনের ক্রলার এসে কি করলো আমাদের কোনো অপ্রয়োজনীয় পেজ মানে কোনো গোপনীয় পেজ, কোনো গুরুত্বপূর্ণ পেজ বা কোনো অপ্রয়োজনীয় পেজ যে আমাদের যে পেজগুলো ক্রলিং করার প্রয়োজন নেই। তো যেমন আমাদের কেমন পেজ, যে ধরো আমাদের কোনো এই যে এখানে কি আমাদের টার্মস কন্ডিশন প্রাইভেসি পলিসি পেজ বা আমাদের কোনো আমাদের লগইন পেজ বা চেক আউট পেজ, কার্ড পেজ, তারপরে যে এই পেজগুলো ধর আমাদের কিন্তু যেমন আমাদের প্রয়োজন নেই, এই সার্চ পেজ এগুলো কিন্তু আমাদের ক্রলিং করার কোনো প্রয়োজন নেই। এখন এই যে গুগলের ক্রলার বা আমাদের সার্চ ইঞ্জিনে যে ক্রলার বা বট এসে যে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করবে, এখন তারা কি করলো, তারা আমাদের অপ্রয়োজনীয় পেজগুলো মানে যে পেজগুলো প্রয়োজন নেই সেগুলো তারা ক্রল করে ফেললো। সেক্ষেত্রে আমাদের ক্রল বাজেটটা নষ্ট হইতেছে না। সেক্ষেত্রে যদি আমরা আমাদের ক্রল বাজেটটা আমরা অপটিমাইজ করে দিই, সেক্ষেত্রে আমাদের কি করে যে সার্চ ইঞ্জিনের ক্রলার কিন্তু একটা ক্রল বাজেট থাকে যে এত সময়ের মধ্যে আমাদের এই যে আমরা দেখছিলাম না যে ক্রল বাজেট থাকে যে এত একটা সময় থাকে, এটা সময়ের মধ্যে দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে কি করে যে সার্চ ইঞ্জিনের ক্রল আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করে। তো এই যে আমরা যদি ক্রল বাজেটটা অপটিমাইজ করে দিই সেক্ষেত্রে আমাদের যে ক্রলের বাজেটটা নষ্ট হয় না এবং সার্চ ইঞ্জিনের বট কিন্তু আমাদের অপ্রয়োজনীয় পেজগুলো ক্রলিং করে না। তো এটা আমাদের যে ক্রল বাজেটের সুবিধাটা, এটা আমাদের ব্যবহার করলে এই সুবিধাটা। এখন আমরা এটা জানলাম যে এই ক্রল বাজেট এই অপটিমাইজেশনের বিষয়টা মূলত কি বিষয়টা কাজটা করে, তাহলে আমরা এটা হচ্ছে এই ক্রল বাজেটের বিষয়টা আমাদের কাজটা করে। তারপর আমাদের এই যে ক্রল বাজেট অপটিমাইজ করার উপায়, এটা আমাদের কি ক্রল বাজেট অপটিমাইজ করার উপায়টা কি, যে আননেসারি ইউআরএল ব্লক করুন। roboto.txt ফাইলের মাধ্যমে অপরিচিত পৃষ্ঠাগুলো যেমন অ্যাডমিন প্যানেল ফিল্টার প্রাইস ব্লক করুন। ডুপ্লিকেট কন্টেন্ট যেমন ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করে এই ধরনের কন্টেন্টের ডুপ্লিকেশন প্রতিরোধ করুন। তারপর ইন্টারনাল লিঙ্কিং উন্নত করুন। গুরুত্বপূর্ণ পেজগুলোর সাথে সম্পর্কিত পৃষ্ঠাগুলি লিঙ্কিং করুন যাতে গুগল বট সহজে সেগুলো খুঁজে পায়। তারপর সাইড ম্যাপ এবং roboto.txt অপটিমাইজ করুন। সঠিকভাবে XML সাইড ম্যাপ তৈরি করুন এবং গুগল সার্চ কনসোলে সাবমিট করুন। তারপর লো ভ্যালু পেজ, এখানে কি লাগছে যে আমাদের নো ইন্ডেক্স করুন। কম গুরুত্বপূর্ণ বা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া পেজগুলো নো ইন্ডেক্স করুন যাতে সেগুলো গুগল বট এর ক্রলার বাজেট নষ্ট না হয়। তারপর 404 এবং রিডাইরেক্ট ঠিক করুন, নাকি ব্রোকেন লিঙ্ক ও অতিরিক্ত রিডাইরেক্ট ঠিক করুন যাতে গুগল বট অপ্রয়োজনীয় ক্রলিং না করে। তারপর সার্ভার পারফরমেন্স ভালো করুন। ওয়েবসাইটের লোড টাইম দ্রুত করুন যাতে গুগল বট সহজে পৃষ্ঠাগুলো স্ক্যান করতে পারে। তারপর লাগছে যে কিভাবে ক্রল বাজেট অপটিমাইজ করবে, কিভাবে কাজটা আমরা করবো, কিছু গুরুত্বপূর্ণ উপায় কিন্তু আমাদের এখানে নিচে দেওয়া হয়। আমি যদি বিষয়গুলো পড়ি, সাইডের কাঠামো মতো করুন। আপনার ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্কিং এমনভাবে করুন যাতে ক্রলার সহজে এক পেজ থেকে অন্য পেজে যেতে পারে এবং গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো খুঁজে পায়। তারপর লাগছে কি যে আমাদের অরফ্যান পেজ, যেসব পেজের সাথে অন্য কোনো লিঙ্ক নেই এড়িয়ে চলুন। তারপর লাগছে সাইডের স্পিড বাড়ান। দ্রুত লোডিং স্পিডের কারণে ক্রলাররা কম সময়ে বেশি পেজ স্ক্রল করতে পারে। তারপরে XML সাইড ম্যাপ ব্যবহার করুন। একটি আপ টু ডেট, এখানে কি আছে, একটি
আপ টু ডেট এক্সএমএল সাইটম্যাপের সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের সমস্ত গুরুত্বপূর্ণ পেজে একটি তালিকা প্রদান করে যা ক্রলিং প্রক্রিয়া সহজ করে। তারপর লেখছে আমাদের robo.txt ফাইল ব্যবহার করুন। robo.txt ফাইলের মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনে লেখছে কি ক্রলারদের কোন পেজে বা ফোল্ডারে ক্রল করতে নিষেধ করতে চান তা জানতে পারেন। এর মাধ্যমে কি অপ্রয়োজনীয় পেজ স্ক্রল করা বন্ধ করা যায়। তারপর আমাদের লেখছে কি যে আমাদের ইন্ডেক্স ট্যাগ ব্যবহার করুন। যে পেজগুলো আপনি সার্চ রেজাল্টে দেখাতে চান না সেগুলোতে নো ইন্ডেক্স মেটা ট্যাগ ব্যবহার করুন। তবে robo.txt ব্লক করার চেয়ে নো ইন্ডেক্স ব্যবহার করায় কিন্তু এই পেজটি নো ইন্ডেক্স ব্যবহার করলে পেজটি ভিজিট করে কিন্তু ইন্ডেক্স করে না। তাই খুব প্রয়োজনীয় পেজের জন্য robo.txt ব্যবহার করাই ভালো। তারপর আমাদের লেখছে কি ডুপ্লিকেট কন্টেন্ট পরিহার করুন। আপনার ওয়েবসাইটে একটি একই বা প্রায় একই রকম কন্টেন্ট একাধিকবার থাকলে তা ক্রল বাজেট নষ্ট হতে পারে। ডুপ্লিকেট কন্টেন্ট চিহ্নিত করে তার সমাধান করুন, যেমন ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করে। তো ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করে কিভাবে ডুপ্লিকেট কন্টেন্ট পরিহার করতে হয় এটা কিন্তু আমি তোমার সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। তোমরা সেই ভিডিও দেখলে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা ক্লিয়ার হতে পারবে। তখন এই যে ডুপ্লিকেট কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটে যদি একাধিক কন্টেন্ট থাকে, একটা কন্টেন্ট আমাদের ডুপ্লিকেট একাধিকবার আছে, সেক্ষেত্রে সেগুলো ক্রল করতে গিয়ে তো আমাদের ক্রল বাজেটটা নষ্ট হবে না, সেক্ষেত্রে তো আমাদের এখানে ক্রল বাজেট নষ্ট হবে। সেক্ষেত্রে আমাদের এই যে ডুপ্লিকেট কন্টেন্ট পরিহার করতে হবে। ভাঙা লিঙ্ক ও আমাদের লেখছে কি যে রিডাইরেক্ট চেইন ঠিক করুন। এটা বলছে কি যে ওয়েবসাইটে কোনো ভাঙা লিঙ্ক 404 এরর বা লম্বা রিডাইরেক্ট চেইন থাকলে ক্রলারদের সময় নষ্ট হয়। এগুলো নিয়মিতভাবে খুঁজে বের করে সমাধান করুন। তারপর লেখা আছে কম মানের কন্টেন্ট সরিয়ে ফেলুন। যে পেজগুলোতে খুব কম বা অপ্রয়োজনীয় কন্টেন্ট রয়েছে সেগুলো হয় সরিয়ে ফেলুন অথবা উন্নত করুন। তারপর লেখছে যে প্যারামিটারাইজ ইউআরএল নিয়ন্ত্রণ করুন। অনেক সময় ওয়েবসাইটে ফিল্টার বা সেটিং এর কারণে একই কন্টেন্টের জন্য একাধিক ইউআরএল তৈরি হয়। এগুলো ক্রল বাজেট নষ্ট করতে পারে। ইউআরএল এর প্যারামিটার তারপর লাগছে কি হ্যান্ডেলিং এর মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। তারপর আমাদের যে বিষয়গুলো আমরা জানলাম সেটা সংক্ষেপে বলছি। ক্রল বাজেট অপটিমাইজেশন মূল লক্ষ্য সার্চ ইঞ্জিন ক্রলারদের আপনার ওয়েবসাইটে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান কন্টেন্ট খুঁজে পেতে এবং ইন্ডেক্স করতে সাহায্য করে, যাতে আপনার এসইও পারফরম্যান্স উন্নত হয়। তারপর উপসংহারে কি লিখছে যে ক্রল বাজেট অপটিমাইজেশন করলে গুগলবট আপনার গুরুত্বপূর্ণ কন্টেন্ট দ্রুত ক্রল ও ইন্ডেক্স করবে, যা আপনার ওয়েবসাইটে এসইও উন্নত করতে সাহায্য করবে। বিশেষ করে বড় ওয়েবসাইটগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই বিষয়গুলো জানলাম। আজকে কিন্তু আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো এই ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা কি, আমি যদি তোমাদের বিষয়টা আরেকটু লাস্টের বিষয়টা তোমাদের আরেকটু ফিনিশ বিষয়টা বুঝিয়ে দিতে চাই। মানে এটা হচ্ছে যে ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা করলে কি সুবিধাটা, যে আমাদের কিন্তু এই যে সার্চ ইঞ্জিনে ক্রলার যে আমাদের ওয়েবসাইটে ক্রলিং করে, তো আমরা ক্রল বাজেট অপটিমাইজেশন না করলে কি করে, তারা নিজেদের মতো তাদের মতো ওয়েবসাইটে ক্রলিং করে। কিন্তু আমরা যে আমাদের ক্রল বাজেট অপটিমাইজেশন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটটা এই যে আমাদের এখানে সার্চ ইঞ্জিনে ক্রলার থাকবে, তারা কিন্তু নিজেদের মতো ওয়েবসাইটে ক্রলিং করতে পারে না। আমরা ক্রল বাজেট অপটিমাইজেশন যেভাবে আমরা ক্রল বাজেট অপটিমাইজেশন ভালোভাবে করা থাকলে তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে যে অপ্রয়োজনীয় পেজগুলো ক্রলিং করতে পারে না, সেগুলো তারা প্রয়োজনীয় পেজগুলো ক্রলিং করে। তো এটা আমাদের হচ্ছে এই ক্রল বাজেট অপটিমাইজেশনের মূল বিষয়টা। এখন কিন্তু আমরা জানাম ক্রল বাজেট অপটিমাইজেশনটা কি। তো আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো এখন আজকে ভিডিওতে এই পর্যন্তই। তো এবার ছেলে কাজটা করতে পারি এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 23 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, কিভাবে আমরা ক্রল বাজেট অপটিমাইজেশন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, সবার সাথে শেয়ার করবে।